যখন হাতে ঢিলে পড়ল ঠিক তখনই কয়েকজন ভেতরে এলো। ধরা পড়ল হাসান। নীরা ততক্ষণে ঘেমে নেই একাকার। এতক্ষণ সাহস নিয়ে লড়লেও এবার শরীর এলিয়ে দিল। ভীষণ থকল গেছে। হাতে ফিনকি দিয়ে রক্ত পড়ছিল তখনও। শায়লা ওভাবেই জড়িয়ে ধরল নীরাকে। কাঁদছে সে। নিজের জন্য ভয় পাচ্ছিল না এক বিন্দু। কেবল নারী ছেঁড়া সন্তানের জীবনের আশঙ্কায় সে শেষ হয়ে যাচ্ছিল। এরপর নীরার ওই অবিশ্বাস্য দুঃসাহসিক কাণ্ড। অল্প কয়েক মিনিটে কত কি ঘটে গেল। নীরার কাছে এসে সারা জীবনের জন্য কৃতজ্ঞতার বন্ধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। এখনও হৃদযন্ত্র প্রবল ছুটছে। নীরাও কাঁদছে এতক্ষণে। একজন সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া মায়ের জন্য কিছু করতে পেরে এক অদ্ভুত ভালো লাগায় ওর চোখে জল গড়াচ্ছে। দুটো ভিন্ন সত্তার দুইজন রমণীর অনুভূতি আজ যেন মিলেমিশে একাকার হয়ে গেল। আফনানের কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর সেই সদ্য কৈশোরোত্তীর্ণ নীরা নিজেকে বের করে আনার জন্য নানা রকমভাবে নিজেকে গড়ে নিতে চেয়েছে। পড়াশোনা তো ছিলই, এর সাথে নিজের মনোবল বাড়ানোর জন্য বিভিন্ন কাজে নিজেকে নিযুক্ত করেছিল। তার মধ্যে একটা ছিল আত্মরক্ষার কৌশল রপ্ত করার চেষ্টা। গান, আবৃত্তি, মাছ ধরা থেকে শুরু করে পাখি শিকার পর্যন্ত আয়ত্ত করেছিল। তবে আত্মরক্ষার কৌশল হিসেবে ক্যারাটে খুব একটা রপ্ত হয়নি, কারণ এটাই তখন পুরোপুরি আগ্রহ হয়নি। তবে মাস দুয়েকের চেষ্টায় প্রাথমিক কিছু বিষয় সে নিজের মধ্যে ধারণ করেছিল। তার মধ্যে প্রথম ছিল যে কোনো পরিস্থিতি বুঝে নিয়ে ভেঙে না পড়ে সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো। সেই কৌশল ভীষণভাবে কাজে লেগেছে আজ। এছাড়া ওর এই অসম্ভব ভালো রেজাল্টের ক্ষেত্রে ওর লেগে থাকা পরিশ্রম তো ছিলই। পাশাপাশি সে কখনো গ্রন্থগত বিদ্যায় নিজেকে বেঁধে রাখেনি। সৃষ্টিকর্তা প্রদত্ত ক্ষুরধার মেধাকে সে ঝালাই করেছে প্রতিনিয়ত। শেখা কৌশলের সাথে ক্ষুরধার বুদ্ধিমত্তা আর আল্লাহর রহমত ওকে জিতিয়ে দিয়েছে আজ। সকলেই ওকে অ্যাপ্রিসিয়েট করেছে। একমাত্র আফনানের সাথে এখনও কথা হয়নি। নীরা অবশ্য ওকে দেখানোর জন্য কিছু করেনি। সহজাত মানবিক প্রবৃত্তির জোরেই সে এমন ঝুঁকি নিয়েছিল। আফনান ওর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। নীরা সেই দৃষ্টিতে যেন অনেক কিছু দেখেছে। আস্থা, শঙ্কা, শ্রদ্ধা, সাথে আর কি যেন। খানিকটা দুর্বোধ্য হলেও নীরা যেন পড়তে পারল সেই দৃষ্টির অব্যক্ত ভাষা। তবুও মুখে শুনতে ইচ্ছে করছিল, কিন্তু এটা যে সম্পূর্ণ বৃথা তাও ভালো করে বুঝতে পেরেছিল। আফনান হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে ছেলেটা এখনও নিজেকে লুকাতে মরিয়া। নীরাও আর মুখে কিছু বলতে চায় না। নিজেকে সে এর মধ্যে প্রকাশ করে ফেলেছে, আর নয়। এবার কেবলই শুনতে চায়, যা শুনতে ওর এত এত প্রতীক্ষা। যদি না শুনতে পায় তবে নিজের ব্যর্থতা মেনে নিয়ে সে ফিরে যাবে বহু দূরে। আর কখনো কোনো দাবি নিয়ে আফনানের মুখোমুখি সে দাঁড়াবে না। ওর আত্মমর্যাদা ওর সামনে একটা অদৃশ্য অথচ দুর্ভেদ্য দেওয়াল তুলে দিল। ওপাশ থেকে আফনান কড়া নাড়লেও কেবল সে দুর্ভেদ্য দেওয়ালের দরজা খুলে দেবে, নয়তো নয়, কক্ষনো নয়। আফনানের ব্যস্ততা বাড়ছিলই। নিজেকে নিয়ে ভাববার অবকাশ একেবারেই পাচ্ছিল না। গত রাতে হাসপাতালে ফিরে সে সমস্ত খুঁটিনাটি বিবরণ শুনেছিল। সাহস করে নীরার সাথে কথা বলতে পারেনি। একটা অবর্ণনীয় ভয় ওকে যেন আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছিল। তাছাড়া কী বা বলতো সে? মুখে ধন্যবাদ সে বলতে চায় না। এটা তো কেবলই এক সৌজন্যতা, ভেতরের আন্তরিকতা তাকে প্রকাশ পায় না। নীরা তো নিজের জীবন বাজি রেখেছিল। তার বিনিময়ে একটা ধন্যবাদ কিংবা দুটো আন্তরিক বাক্যের কী এমন সাধ্য যে এত আত্মত্যাগের মূল্য দিতে পারে? বরং সময় এলে সেও না হয় নিজের জীবন বাজি ধরেই নিজেকে প্রকাশ করবে। আফনান জানে না ভালোবাসায় আসলে শোধবোধ বলে কিছু নেই। ভালোবাসায় উভয় পক্ষ হতেই কিছু ঋণ থেকে যায়। ভালোবাসা ঋণ শোধ করতে গেলে ভালোবাসাই হয়তো একসময় ফিকে হয়ে যায়। রাতে নীরা আফনানের বাড়িতে যাননি। হাসপাতালে শায়লার সাথেই থেকেছে। আয়েশার প্রেশার বেড়ে যাওয়ায় তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। কেবিনের দুটো বেডের একটিতে ক্লান্ত নীরা ঘুমিয়েছিল। আজ বাইরে আরও একজন বেড়েছে নিরাপত্তা দেবার জন্য। আফনানও ছিল। সে কেবিনের বাইরে অনেকক্ষণ পায়চারি করে ভেতর এসেছিল। একটাই শায়লা ঘুমিয়ে আছে সদ্যজাত সন্তানকে নিয়ে, অন্যটাই নীরা। আফনান নীরার মুখের দিকে তাকিয়েছিল। ক্ষণ যেন থেমে গিয়েছিল ওর। ঘুমন্ত নীরার মুখে ক্লান্তির সাথে কি যেন এক বিষণ্ণতার ছাপ। গভীর চোখ দুটো বন্ধ হলেও অদ্ভুত মায়া যেন ওকে টানছিল। নীরার কপালে ঠোঁট ছোঁয়ানোই দুর্দমনীয় ইচ্ছেকে আপনার প্রবল মনোবলে রুখে দিয়েছে। এক পৃথিবীর ভালোবাসার সাথে সাথে সেখানে একরাশ শ্রদ্ধা এসে মিলেমিশে আজ আফনানকে যেন ভাসিয়ে নিয়ে গেল।
দুর্বোধ্য এক রমণীকে আজ মা আর শায়লার পাশাপাশি হৃদয়ের একটা অংশ বলে মনে হলো। নিজের সংযম পাচ্ছে ভেঙে পড়ে, সেই ভয়ে সে বেরিয়ে এলো। যদি এমন কিছু করে বসে তাহলে আর কোনোদিন মেয়েটাকে নিজের মুখ দেখাতে পারবে না। ভয়ে আর একবারও ভেতরে গেল না, পুরো রাত কেবিনের বাইরে বসিয়েই কাটিয়ে দিল। যদি নীরার কিছু হয়ে যেত, সে কিভাবে নিলয়কে মুখ দেখাতো? ওদের ভরসায় তো বোনকে এখানে রেখে গেছে। হাসানের ছুরিটা যদি নীরাকে বিদ্ধ করতো, কিংবা শায়লা আর সন্তানকে। ভয়ের চোরা স্রোত বয়ে গেল আফনানের শির দ্বারা বেয়ে। নিলয় আর নীরা দুই ভাই বোনের কাছে অনবরত যেন ঋণের পাহাড় জমে যাচ্ছে ওর। সকাল হতে বিজয়ী নতুন পার্লামেন্ট সদস্য নিজে এসেছেন আফনানের সাথে দেখা করতে। আফনান সবিনয়ে বলল, আমি সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চাই না, তবে যদি দেশের জন্য সত্যি কোনো উপকার আসে এমন কোনো কাজে ডাকলে আমি অবশ্যই সাথে থাকব, নিজের যতটুকু সাধ্য আছে ততটুকু নিয়ে। তিনি তার বহর নিয়ে বেরিয়ে গেছেন। এরপর নিলয় আসছে আজ। গতকালই আসতো, কিন্তু ওর মা নাকি আসার জন্য অস্থির হয়ে উঠেছিলেন নীরার কাণ্ড শুনে, তাই বাড়ি গিয়ে মাকে সাথে নিয়ে এসে আসছে। আস্তে আস্তে দুপুর গড়িয়ে যাবে। যেহেতু এই কেসে পলিটিক্যাল ইনভলভমেন্ট রয়েছে এবং দেশ জুড়ে রেস ছড়িয়ে পড়ছিল, তাই ওর দৌড়াদৌড়ি বেশি করতে হচ্ছে। পুলিশ, উকিল, কোর্ট, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নতুন গজিয়ে ওঠা অখ্যাত পোর্টালের নামধারী সাংবাদিক, সব একসাথে সামাল দেওয়া ভীষণ ক্লান্তিকর। তাই সেভাবে সুযোগও হচ্ছে না আলাদা করে নীরার সাথে কথা বলার। তবে সে উপলব্ধি করছে নীরাকে ছাড়া থাকতে গেলে ওর হৃদয়ের একটা অংশ টুকরো করে ফেলতে হবে। তাতে যে রক্তক্ষরণ হবে তা রোধ করার সাধ্য আর শক্তি কোনোটাই আর আফনানের মধ্যে অবশিষ্ট নেই। এবার ধরা দিতেই হবে ওর নীরার কাছে। বাধা তো পড়েই গেছে, এবার ঠিক করলো নীরা ফেরার আগেই সে ধরা দেবে। রোকেয়া ভীষণ জেদ করে নিলয়কে বাধ্য করেছে সাথে নিয়ে আসতে। তিনি বলেছিলেন, তুই না নিয়ে গেলে আমি সাইমনকে সাথে নিয়ে যাব। এটা কি ভালো দেখাবে? নিলয় আর কিছু বলেনি। মায়ের মনোভাব ওর ভালো লাগছে না। মনে মনে একটা অশনি সংকেত পাচ্ছে নিলয়। একটা ঠিক হচ্ছে তো অন্য দিক থেকে সব এলোমেলো হয়ে যাচ্ছে। আফনান ওর প্রাণের বন্ধু, আত্মিক এক টান অনুভব করে সে বন্ধুর জন্য। অপরদিকে নীরাকে অসম্ভব ভালোবাসে। দুই ভাই বোনের মধ্যে চমৎকার একটা বোঝাপড়া সব সময় ছিল। আর বিপরীতে দাঁড়িয়ে মা, যে ওকে সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসেন। ওর কোন দিকে যাওয়া উচিত? আনিকাও পুরোদমে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। 2 দিন পরেই রাজশাহী চলে যাবে। সামনে আরেকটা বড় প্রলয় আজ সে পাচ্ছে। কি করে সব দিক সামলাবে নিলয় জানে না। শুধু মাকে একবার বলল, মা, ওখানে আপনাদের সাথে ওর পরিবার আছে, তুমি প্লিজ তাদের অসম্মান করো না। রোকেয়া আহত দৃষ্টিতে একবার ছেলেকে দেখেছেন কেবল, কিছু বলেননি। আজ শায়লাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। ওর বাসায় আসার খানিক বাদে নিলয় আর তার মা এসে পৌঁছলেন। আয়েশার সাথে বেশ সাবলীলভাবেই রোকেয়া মিশলেন। শায়লার সাথেও কথা বললেন, তার মেয়েকে কোলে নিয়ে দোয়াও করলেন। এরপর নীরার অনুপস্থিতিতে তিনি আফনানকে বললেন, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, খুব জরুরি। কথাগুলো শুধু তোমাকেই বলা প্রয়োজন। তোমার সময় হবে? আফনান দ্বিধা নিয়ে বলল। জি আন্টি। এরপর দুইজনের প্রায় মিনিট 15 একটা বৈঠক চলল। বলাই বাহুল্য সেটা আফনানের জন্য মোটেও সুখকর নয়। বাবা, আমি তোমাকে স্নেহ করি নিলয়ের বন্ধু হিসাবে। এটা নিয়ে তোমার কোনো দ্বিমত আছে? আফনান বলল, না আন্টি। আমার ছেলে মেয়ে দুটোই ভীষণ আবেগী, তাই ওদের মা হিসাবে আমাকে বাস্তবতা নিয়ে ভাবতে হয়। ওদের অবুঝ আবেগকে আমি প্রশ্রয় দিতে পারি না, তাই না? আফনান বুঝতে পারছে আলোচনা কোন পথে যাচ্ছে। সে উত্তর দিল না। রোকেয়াও অবশ্য উত্তরের আশা করেননি, কেবল অন্তর্ভেদী দৃষ্টিতে ওকে পর্যবেক্ষণ করলেন। এরপর দৃষ্টি না সরিয়েই বললেন, ছেলে মেয়েদের জন্য ভালো চাওয়াটা নিশ্চয়ই তোমার চোখে অন্যায্য নয়। আবারও প্রশ্ন, অকাট্য যুক্তি। আফনান তাই তা খণ্ডনের চেষ্টা করল না। শুধু আবেগে ভেসে জীবন চলে না, বাস্তবটা ভীষণ কঠিন। একসময় চোখের পর্দা সরে যায়, আবেগ তখন ঠুনকো মনে হয়। একসময় সেই আবেগের স্রোতে ভেসে যেতে ইচ্ছে হয়, তখন সেই আবেগকেই মনে হয় মস্ত একটা ভুল। কেন আর একটু যুক্তি দিয়ে ভাবা হয়নি সেই নিয়ে আফসোস হয়।
জীবনের কাছে আর একটা সুযোগ দিতে ইচ্ছে করে, কিন্তু জীবন তাকে আর সেই সুযোগটা দেয় না। সম্পর্ক ভেঙে যায়। আফনানের চোখে 5 বছর আগের আর সেই দিনের নীরার প্রতিচ্ছবি ভেসে উঠল। সেখানে কেবলই নিছক আবেগ ছিল না, আরেকটা বিষয় ছিল, তা হলো প্রলয়ঙ্কারী ভালোবাসা। আবেগের নদী শুকিয়ে যায়, কিন্তু ভালোবাসা মরা নদীতেও জোয়ার তুলতে সক্ষম। সেটা মরুভূমি হয়ে যাওয়া এতটাই সহজ নয় নিশ্চয়। তাই এবার প্রথম আফনান উত্তর দিল। আন্টি, আপনার কথা সত্যি, তবে কিছু আবেগ কখনো ঠুনকো হয় না বোধহয়। কিছু সম্পর্ক হয়তো টেকে না। আমার মা তার জীবন দিয়ে বুঝেছে, কিন্তু তবুও কিছু মানুষ বছরের পর বছর একসাথে এক ছাদের নিচে কাটিয়ে দেয়, সেটা নিছকই আবেগের বশবর্তী হয়ে। রোকেয়া ক্ষণিকের জন্য থমকালেন, এরপর বললেন, একসাথে সংসার করতে গেলে শুধু ভালোবাসা যথেষ্ট নয় বাবা, সেখানে আরও অনেক অনুষঙ্গ প্রয়োজন হয়। সেটা হলো নিরাপত্তা। অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি সুখের নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা। তুমি চাইলেও নীরাকে সবটুকু দিতে পারবে না। কেন পারবো না আন্টি? আমি সেসব বলে তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুনতে চাই আন্টি। দৃঢ় অথচ ভীষণ কাতর গলায় বলল আফনান। তুমি বুদ্ধিমান ছেলে আফনান। এই কয়দিনে যা করেছো তার রীতিমতো সাহসিকতা। তবুও তুমি নিজেই জানো ছেলেবেলায় তোমরা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছো। আমি চাই না আমার মেয়ে সেসবের আশপাক। তোমার মায়ের স্টলকে আমি সম্মান করি, তবুও সমাজ নিয়ে চলতে হয়। তোমার বাবা একজন প্রতারক। তোমার শরীরে যেমন তোমার মায়ের রক্ত আছে, তেমনি তোমার বাবার রক্ত আছে। তুমি অস্বীকার করলেও আছে। তুমি যে কখনো তোমার বাবার মতো কাজ করবে না সেটা নিশ্চয়তা কি? আফনান প্রচণ্ড অসহায় বোধ করল। ওর সবচাইতে স্পর্শকাতর অংশে আঘাত করেছেন রোকেয়া। যে লোকের সাথে কথা বলতে ওর ঘৃণা হয়, সে লোকের জন্য ওর মায়ের জীবন শেষ হয়ে গেছে। সেই লোকটা শুধুমাত্র জন্ম দিয়ে ওর বাবা হয়ে বসে আছে, না থেকে ওর ভালো লাগা বেছে নেবার ক্ষেত্রের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সম্ভব হলে সে শরীর থেকে ওই জঘন্য মানুষটার রক্ত ধুয়ে মুছে বের করে দিত। আফনান মনে প্রাণে তো কবেই সমস্ত ধুয়ে মুছে দিয়েছে। সে কেবলই তার মায়ের সন্তান। আন্টি, আপনি বললেন আমার মায়ের রক্ত আমার মধ্যে আছে, তবে সেটার প্রতি আপনি ভরসা রাখতে পারেন না? পারি না। কোনো বাবা মা এমন অনিশ্চয়তা নিয়ে মেয়ের হাত তুলে দেয় না, একটা বিশ্বস্ত হাত খুঁজে নেয়। আমি আমার মায়ের শিক্ষায় বড় হয়েছি আন্টি। তার শিক্ষা, বিশ্বাস এক মুহূর্তের জন্য মুখ থুবড়ে পড়ে এমন কিছুই আমি কোনো দিন করব না। এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। তুমি যখন বাবা হবে তখন আমার কষ্টটা বুঝতে পারবে আফনান। আমি তোমার চাইতে বয়সে অনেক বড়, তোমার মায়ের মতো। আজ আমি একটা অনুরোধ করছি তোমার কাছে, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। তুমি আমার মেয়েকে ভালোবাসো। ভালোবাসো তো অপর পাশের মানুষটার সুখ চায়। সাইমন অনেক ভালোবাসে নীরাকে। আফনান দীর্ঘশ্বাস ফেলল। কোনো বাবা মায়ের সামনে তাদের অত্যন্ত স্নেহ ভালোবাসার মেয়ের জীবনসঙ্গী বেছে নেবার জন্য অপশান হিসেবে আফনান আর সাইমন দাঁড়ায়। আফনানরা সেখানে বহু আগেই হেরে যায়। মিছেই সে বালুচরে ঘর বেঁধেছিল। পলকার ঢেউয়ের তোড়ে কেমন জলে মিশে গেল সব। আফনানের মনে হলো সে ওর সমস্তটুকু নিয়ে শ্যাম্পেন ভাসিয়েছিল সাগরে। মাঝ সমুদ্রে এসে বৈঠা হারানো এক নিঃস্ব নাবিক বলে মনে হচ্ছিল নিজেকে, যে কেবলই একটা প্রবল স্রোতে ডুবে গেল অতলে। সাঁতার সেখানে অর্থহীন। কিন্তু নীরা আমাকে ভালোবাসে। শেষ চেষ্টা হিসেবে যেন ভেসে ওঠার জন্য পণ মিশে রইল। কত মানুষই তো ভালোবাসে, কিন্তু বিয়ে হয়ে গেলে সব ঠিকঠাক হয়ে যায়, মানিয়ে যায়। আমি চাই নীরা সুখী হোক। পরাজিতের মতো বলল আফনান, কিন্তু কোনো দীর্ঘশ্বাস আসতে দিল না। তাতে যদি নীরার সুখ বিঘ্নিন্ন হয়? ওর সুখের কাঁটা সে হতে চায় না। নিজের ভাগ্যের পরিহাসে একটা তীব্র বিষাদ মেশানো হাসি ফুটল। সে হাসি পাষাণের হৃদয়ও এফোর এফোর করে দিতে সম্ভব। আফনানের দেখা সারাদিনে নীরা পেল না। আপাতত শাইলা আর রবিন সহ আফনানদের বাসায় এসেছে আপাতত। ওরা সুস্থ হলে বাসায় ফিরে যাবে। নীরা একবার আফনানের ঘরে এলো। আফনান হয়তো ভাবেনি নীরা এই ঘরে আসবে এখন। ঘরটায় একটা বেশ বড় সড়ো বইয়ের তাক রয়েছে, তাতে নীরার দেওয়া শেষের কবিতা বই শোভা পাচ্ছে। বইয়ের ভাঁজে শুকনো ঘাস ফুল, সেটাও ওর দেওয়া ছিল।
সেটা সরাতেই দেখলো একটা খামতার কিছু ছেঁড়া পাতা। একবার একটা অঙ্কের কিছুতেই সমাধান করতে পারছিল না সে। আফনানের শরণাপন্ন হয়েছিল, আফনান করে দিয়েছিল ঠিক, কিন্তু একটা তাচ্ছিল্য করেছিল ওকে। নীরা রেগে খাতার সেই দুটো পাতা ছিঁড়ে ফেলেছিল, এসেছিল আফনানের সামনে। সেই পাতাটাকে কুড়িয়ে কি ভীষণ যত্নে রেখে দিয়েছে ছেলেটা। নীরার ভীষণ ভালো লাগলো। একটা অবর্ণনীয় সুখ প্রজাপতির মতো পেলব স্পর্শে মেখে দিয়ে গেল ওর সমস্ত হৃদয়ে। কিন্তু সেই রেশটুকু স্থায়ী হলো না। সারাদিনে আফনানের অনুপস্থিতি নীরাকে কটাক্ষ হেনে যেন বলল, তুই আবার একই বোকামি করলি। সেই রাতে ট্রেনে ওরা বাড়ি ফিরল, তবে নীরা এবার কাঁদল না। ওর কঠিন হৃদয় সামান্য আর্দ্র হয়ে আসছিল, তা আবারও প্রস্তরীভূত হলো, কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল। আপনার ঘরে এলো তার পরের দিন, একটা ছোট্ট চিরকুট পেল। যাকে ফিরিয়ে দিয়েছ তার স্মৃতিচিহ্ন আঁকড়ে রাখাটা অন্যায়, তাই আমার জিনিস আমি ফিরিয়ে নিলাম। নীরার দেওয়া বই, সাথে বাকি জিনিসগুলো উধাও। কষ্ট যেন দলা পাকিয়ে বুকের ব্যথা নাড়িয়ে দিল আফনানের। কি ভীষণ ব্যথা যে হচ্ছে সেখানে। শূন্য হৃদয়ে ব্যথার সুর ঝংকার তুলল। সময় থেমে থাকে না, চিরাও তো নিয়মেই তা চলমান। ক্যালেন্ডার বদলে গেল, কয়টা ঋতু এলো গেল, সব ঠিকঠাকই তো চলছিল। শুধু আফনানের শূন্য হৃদয় নিঃস্ব হচ্ছিল, পাঁজর ভাঙছিল প্রতিনিয়ত। ভাগ্যিস পাঁজর ভাঙার শব্দ অন্যরা পায় না।